इंदिरा गांधी की वो तस्वीर लगाई गई हिंदू न्यूज में, देखते ही मेरे समझ में आ गई कि ये फर्जी है, लेकिन लोगों तक पहुंची और लोग उस पर भरोसा करेंगे। और मजेदार बात की वो हिंदी में, ऊपर द हिंदू लिखा है और पूरी खबर हिंदी में लोगों के पास व्हाट्सएप पे भेजी जा रही ताकि लोग पढ़ सकें और लोग भरोसा करें। तो ये जो एक पूरा क्लास पैदा हुआ है जो किसी भी हाल में सरकार का समर्थन करने को तैयार है और जिसकी मुस्लिम हेट इतनी ज्यादा है कि वो इजराइल को भी पापा बनाने को तैयार है। वो किसी को जो मुसलमान के खिलाफ बोल दे, कोई अगर सड़क पर चलता कुत्ता मुसलमान के खिलाफ बोल दे, कुत्ते की क्या बात करनी है, सुअर हाथ में लेके घूम रहे हैं, दिखाई अब, क्योंकि मुसलमानों में सुअर हराम है। तो ये जो एक पूरा क्लास बना हुआ है, इसका कितना और कितना लंबा असर पड़ेगा हिंदुस्तान की अंदर की छवि पर और बाहर की छवि पे, क्योंकि बाहर की हमारी छवि बहुत बहुत खराब हुई है पिछले 10-12 साल। দেখেন ওনার কথাটা শুনলেন তো, অশোক কুমার উনি একজন ভারতের সিনিয়র সাংবাদিক। তিনি বলতেছেন কি, যদি কোনো ব্যক্তি ভারতে বর্তমানে মুসলমানদেরকে গালি দেয় তাহলে সে যেই হোক, এমনকি কুকুরও যদি হয়, তাকে ভারতে বর্তমানে বাপ ডাকা হবে। এই অবস্থা তৈরি হয়েছে ভারতের। এই অবস্থা কিন্তু আমি ভারতকে ছোট করে বলছি না, সেম বাংলাদেশেও তাই। মতের বিরুদ্ধের কাউকে যদি কেউ গালি দেয়, সেই লোকটা যত খারাপই হোক তাকে আব্বা ডাকার অভ্যাস হয়ে গেছে আমাদের বাংলাদেশ এবং ভারতের। বাংলাদেশ এবং ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনীতি অলমোস্ট এখন সেম হয়ে গেছে। আমরা একটা সময় ভারতকে নিয়ে বাংলাদেশি হয়েও ভারতকে আমরা আইডল মনে করতাম, মেন্টর মনে করতাম রাজনীতিতে, যে ভারতের রাজনীতিবিদগুলো কত ভালো, কত দেশপ্রেমিক। এখন কিন্তু আমরা দেখি না, আমাদের যে রাজনীতিবিদের হতদরিদ্র অবস্থা, বাটপার সব রাজনীতিবিদ এখন ভারতেও কিন্তু প্রমাণিত সব বাটপার রাজনীতিবিদ। দেখেন গত 15 বছরে এই দুইটা দেশ, ভারত এবং বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে এবং ক্ষমতায় থাকার জন্য কীভাবে ধ্বংস করা হয়েছে। অর্থনীতি, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সামাজিক অবস্থান সবখানেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং খুব সুপরিকল্পিতভাবে। আমি 2010 সালে বাংলাদেশের শেয়ার মার্কেটে কীভাবে মিথ্যা ইনফরমেশন এবং গুজব দিয়ে 33 লক্ষ বিনিয়োগকারীকে একদম পথের ফকির বানানো হয়েছিল, সেটা নিয়ে একটা ভিডিও করছি। যদি সম্ভব হয় তাহলে দেখে নিন। সেটারই কপি পেস্ট করা হয়েছে আওয়ামী লীগ সরকার করছে তার 15 বছর তার সরকার চালানোতে, এবং ভারতেরও কিন্তু অ্যাজ ইট ইজ সেটাই চলছে। মিথ্যা গুজব এবং একজন আরেকজনের সঙ্গে লাগায় দেওয়া এবং প্রতিবেশী বা সামাজিক অবস্থানের মধ্যে দূরত্ব তৈরি করা এবং বিরোধী মত, বিরোধী দল দমন, এগুলো করেই এরা ক্ষমতায় ছিল এবং দেশ দুইটার 12টা বাজায় দিছে। দেখেন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ধ্বংস হয়েছে গত 15 বছর, সেটা সবাই স্বীকার করবে। ব্যাঙের ছাতার মতন ইউনিভার্সিটি বানানো হয়েছে, যে ইউনিভার্সিটিতে কোনো ধরনের মানসম্মত শিক্ষক নেই, কিন্তু কতগুলা বিশ্ববিদ্যালয় বানায় রাখছে। যেসব শিক্ষকরা প্রাইমারি স্কুলের বাচ্চাদের ক্লাস নেওয়ার যোগ্যতা রাখে না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে। ভারতেও একই কাজ। দেখেন গ্যালগোটিয়া ইউনিভার্সিটি দেখছেন না, যে চায়না থেকে রোবট নিয়ে এসে বলতেছে এটা আমাদের বানানো রোবট, ধরা পড়ছে। এবং ভারতেও দেখা যায় না নিটের প্রশ্ন ফাঁস হয়েছে, বাংলাদেশেও প্রশ্ন ফাঁস হইতো। বাংলাদেশেও গত 15 বছর সকল সরকারি পরীক্ষাগুলো এবং স্কুল কলেজের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার, এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএসের পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। ভারতেও এখন তাই হচ্ছে। এই নিটের প্রশ্ন ফাঁস হয়েছে দেখছেন না। বাংলাদেশের শিল্প ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। মাত্র হাতে গোনা 3-4টা কোম্পানিকে, যেমন এসালোম, বেক্সিমকো, বসুন্ধরা, এদের মতন কোম্পানিগুলোকে দেশের সকল সুযোগ সুবিধা অন্যায়ভাবে দিয়ে তাদেরকে অলিগার বানানো হয়েছে এবং দেশের অর্থনীতি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতেও একই কাজ, আম্বানি আদানি এদের উপর শিল্প তুলে দেওয়া হয়েছে এবং সামগ্রিক শিল্পে কোনো ধরনের উন্নয়ন করা হয়নি। ভারতেও সামগ্রিক শিল্পে কোনো উন্নয়ন করা হয় নাই, সম্পূর্ণ আমদানি নির্ভর সব কিছু বানা ফেলছে। বাংলাদেশে গালি দেওয়া হয় আমেরিকাকে, বাংলাদেশে গালি দেওয়া হয় চায়নাকে, বাংলাদেশে গালি দেওয়া হয় ভারতকে, অথচ বাংলাদেশের সব কিছু আমদানি করতে হয় ভারত, চীন, আমেরিকা, এইসব দেশ থেকে। নিজেদের শিল্প কারখানা ওইভাবে গড়ে তোলে নাই, সার্বজনীন করে নাই। ভারতেও একই কাজ করছে, কিন্তু ভারতও দেখবেন চীনকে সারাদিন গালি দেয়, কিন্তু চীন ছাড়া ভারত একদিন চলতে পারবে না। চীনের কাছ থেকে পণ্য আমদানি না করলে ভারতের কোনো ইন্ডাস্ট্রি চলবে না, কোনো একটা ইন্ডাস্ট্রি চীন ছাড়া চলবে না ভারতের, এবং বাংলাদেশেও তাই। আরেকটা কাজ করছে কি, ঋণ করা। সরকার ঋণ করে 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 আমাদেরকে একটা উন্নতির ফানুসের মধ্যে উড়াইতো।
বাংলাদেশ সরকার ইচ্ছা মতো ঋণ করছে, অপ্রয়োজনীয় সব প্রকল্প, লোক দেখানি প্রকল্প করছে বেশিরভাগ, সেগুলো দিয়ে ঋণ করে ঋণের বোঝায় আজকে ঢুকাই দিচ্ছে দেশকে। ভারতও সেম কাজ করছে, ভারতও দেখা গেছে যে টাকা ছাপায়, তারপরে হচ্ছে ঋণ করে একই অবস্থা করছে, অর্থনীতি 12টা বাজাইছে এবং লোক দেখানি কাজ করছে সব। দেখেন পদ্মা ব্রিজ করা হয়েছে, পদ্মা ব্রিজ অবশ্যই জরুরি, কোনো তর্ক ছাড়াই জরুরি, কিন্তু পদ্মা ব্রিজ এতটা ইমার্জেন্সিও না যতটাতে বাংলাদেশের অর্থনীতিকে বিপদে ফেলতে হয়। বলা হয়েছিল যে এই পদ্মা ব্রিজ দিয়ে ওভারনাইট আমাদের জিডিপিতে হিট করবে, কচু হিট করছে। দেখান তো দেখি, পরিসংখ্যান দেখান। এখন যে পরিমাণে যানবাহন এখানে যায়, যে টোল আদায় করা হয়, সেই টোল দিয়ে ঋণ শোধ করা তো দূরের কথা, সেই টোল দিয়ে তার মেনটেনেন্স কস্ট উঠবে কিনা সেটাই এখন সন্দেহ দেখা দিচ্ছে। তারপরে বলা হয়েছিল এইখানে 1 বছরের মধ্যে বিশাল শিল্প কারখানা তৈরি হবে। একটা বড় শিল্প তৈরি হয়েছে দেখাইতে পারবেন? এই পদ্মা ব্রিজ কেন্দ্র করে হয়নি। ভারতেও এরকম অনেক স্থাপনা তৈরি করা হয়েছে ভুল তথ্য দিয়ে, এবং বিশাল জিডিপিতে হিট করবে এই ধরনের স্বপ্ন দেখাইছে, কিন্তু আলটিমেটলি ফেলিওর। কতগুলা ভারতে এয়ারপোর্ট বানাইছে, বলা হয়েছে এই এয়ারপোর্টে ভারতের ট্যুরিজম অনেক হিট করবে, জিডিপি অনেক বাড়বে, কচু কিছু হয়নি, সবগুলো এখন বেকার পড়ে আছে। আর ধর্ম নিয়ে বাংলাদেশে কাউমি জননী হেফাজতের উত্থান ঘটানো হয়েছে এবং হিন্দু বিদ্বেষ তৈরি করা হয়েছে বাংলাদেশে, এবং দেখা গেছে যে ঘরে মানে পাড়া মহল্লাতে মাদ্রাসার পর মাদ্রাসা বানানো হয়েছে, কাউমি জননী খেতাব নেওয়া হয়েছে, মাদ্রাসা থেকেই পড়ে আসছে, আরবি জানে, কোরআন শরীফ জানে, তাকে সমমর্যাদায় দিয়ে দিচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স কেমিস্ট্রিতে পাশ করা ছেলের সমান তার সার্টিফিকেটের ভ্যালু বানিয়ে দেওয়া হয়েছে। ভারতেও তাই হচ্ছে। ভারতেও ধরেন আপনি পড়ালেখা যা সায়েন্স ফিজিক্স না জানুক, শুধু রাম চিনলেই হবে, শুধু জয় শ্রীরাম জানলেই ভারতে চলবে। বাংলাদেশও তাই হয়েছে একদম 2010-এর মতন, কিন্তু ওই শেয়ার মার্কেটে যা হয়েছিল আমি সেটার কথা বলতেছি, সব কিছু লোক দেখানি। আর বিরোধী মতকে চরমভাবে দমন করা হয়েছে বাংলাদেশে, বিরোধী দলকেও দমন করা হয়েছে, নির্বাচন থেকে যেভাবে পারুক ছিটকে বার করে দেওয়া হয়েছে বিরোধী দলকে, এবং যারা এসবের সমালোচনা করছে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি স্বীকার করতে হয়েছে, জেল, জরিমানা, এমনকি জেলখানায় মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের। আসেন প্রশাসন, বিচার ব্যবস্থা কীভাবে দলীয়করণ করা হয়েছিল গত 15 বছর। বাংলাদেশের পুলিশকে একটা লাঠিয়াল বাহিনীতে, দলীয় লাঠিয়াল বাহিনীতে তৈরি করা হয়েছিল। বিচার ব্যবস্থায় দলের পক্ষে রায়, দলের লোকদের পক্ষে সবসময় রায়, নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবখানে জয়গান ছিল হচ্ছে দলীয় লোকদের। ভারতেও তাই হচ্ছে, ভারতেও বিজেপি যা বলতেছে সেইভাবে পুলিশ চলে, সেইভাবে তাদের হচ্ছে বিচার ব্যবস্থা চলে, তাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেইভাবেই চলে। আমলাদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একদম দলীয় কর্মচারীতে বানানো হয়েছিল বাংলাদেশে। ভারতেও এখন তাই হচ্ছে। ভারতেও দেখাচ্ছে সিবিআই এর হেড বিজেপি সমর্থিত, বিজেপি যা বলে সিবিআই হিসেবে চলে, আইবি হিসেবে ইডি চলে হচ্ছে মোদির কথাতে, একদম অ্যাজ ইট ইজ। মিথ্যা ডাটা বা পরিসংখ্যানে যে কারচুপি, দেখেন বাংলাদেশে একটা জনশুমারি করা হয়েছিল 2022-23-এর দিকে। সেই জনশুমারি আমি কথা দিচ্ছি, আপনারা চ্যালেঞ্জ করেন যে আপনাদের মধ্যে 100 জনের সঙ্গে কথা বলেন যে আপনাদের বাসায় যে জিজ্ঞাসা করা হয়েছিল কতজন লোক আছে আপনাদের বাসার পরিবার সদস্য, জিজ্ঞাসা করা নেই। 100 জনের 90 জনই বলবে যে আমাদের বাসায় কেউই আসেনি। একটা লামসাম ডাটা দিয়ে বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি বলা হলো, অথচ বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি প্লাস অ্যাটলিস্ট। এবং এই জনসংখ্যাটা কম দেখানো হয়েছে কেন জানেন? যাতে পার ক্যাপিটা ইনকামটা বেশি দেখাইতে পারে, মাথাপিছু এটা বেশি দেখানোর জন্যই এই জনসংখ্যানের পরিসংখ্যান নিয়ে ক্যাচার বেচার। ওই যে 2010 সালে কোম্পানির ডাটা নিয়ে উল্টাপাল্টা, তেমনি বাংলাদেশের জনসংখ্যা নিয়ে উল্টাপাল্টা, এবং বাংলাদেশের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করতো আন্তর্জাতিক বিশ্ব। ঠিক তেমনি ভারতেরও কিন্তু পরিসংখ্যান নিয়ে আন্তর্জাতিক বিশ্ব, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে আরও আন্তর্জাতিক যেসব অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে ভারতের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করতেছে এবং সিগ্রেট বলতেছে যে এইসব পরিসংখ্যান মিথ্যা। ভারত যে জিডিপি বলতেছে $3.5 ট্রিলিয়ন, 4 ট্রিলিয়ন, এগুলো আসলে আন্তর্জাতিক বিশ্ব বিশ্বাস করে না। বাংলাদেশের যে অর্থনৈতিক বিপদে আছে সেই বিপদটা কিন্তু সরকার প্রকাশ করতে পারছিল না। যখনই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা লাগলো তখন একটা সুযোগ পাইল বাংলাদেশের তৎকালীন সরকার। তখন দেখা গেছে মাত্র 6 মাসের ব্যবধানে বাংলাদেশের রিজার্ভ $48 বিলিয়ন আমাদের যে রিজার্ভ ছিল, মাত্র 6 মাসে সেটা
$29 বিলিয়ন নেমে গেছে, এবং সেটা বারবার বলতেছিল যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, অথচ ইউক্রেন রাশিয়ার সাথে বাংলাদেশের অর্থনৈতিক আহামরি কোনো সম্পর্ক নেই। ইউক্রেন রাশিয়ার দুই দেশ মিলায় বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন $50 মিলিয়ন হবে না, $50 মিলিয়ন হবে না ইয়ারলি। আপনারা দেখিয়েন ডাটা নিয়ে। অথচ সব দায়ভার রাশিয়া ইউক্রেনের উপর চাপা দিল। তখন বাংলাদেশের মানুষ ফান করে বলতো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খরচ মনে হয় আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকারই দিচ্ছে। তেমনি এখনও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতে এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে তারা বলতেছে ইরান যুদ্ধের কারণে আমরা বিপদে পড়ছি। অথচ ভারতে মুদ্রার মান গত 1 বছর থেকে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, মানে পারফরমেন্স খারাপ। মান তো ঠিক আছে, কিন্তু পারফরমেন্স খারাপ। পারফরমেন্সটা বুঝতে হলে হবে কি জানেন, মানে $1 বিনিময়ে আপনি কত পাচ্ছেন সেটা ব্যাপার না, কিন্তু আপনার রেগুলার এই পতনটা হচ্ছে কিনা। মানে আমি আজকে ধরেন রুপি কিনলাম 100 টাকায়, এই রুপিটা কালকে আবার 99 টাকা হয়ে গেল, তাহলে ওইটা পারফরমেন্স খারাপ। 100 টাকায় কিনছি, 100 টাকায় আবার কালকে আছে বা 1 টাকা বাড়ছে, পারফরমেন্স ভালো। ইন্ডিয়ার রুপির পারফরমেন্স গত 1 বছরে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। তাহলে কেন? মাত্র 2 মাস হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ লাগছে। ওই যে রাশিয়া ইউক্রেনের কাছে যেমন বেচে দিছিল বাংলাদেশের তৎকালীন সরকার, ওর ঘাড়ে দোষ তুলে দিছিল, এখন ভারতের সরকার ওই একই দোষ তুলে দিচ্ছে কিন্তু ইরান যুদ্ধের উপর, অথচ অর্থনৈতিক অবস্থা আগে থেকেই খারাপ। আরেকটা জিনিস মনে রাখবেন যে দলীয় অন্ধভক্ত তৈরি করা হয়েছে। দলীয় অন্ধভক্ত কীভাবে? বাংলাদেশে দেখা যেত যে বিরোধী মত প্রদর্শন করলেই তার গায়ে ট্যাগ দেওয়া হইতো, এ রাজাকার, এ চেতনা বিরোধী, এ হচ্ছে দেশদ্রোহী, এইভাবে করা হইতো। এই যে তথাকথিত জঙ্গি টঙ্গি ধরা হইতো, তারপরে বিরোধী দলকে ধরা হইতো, এবং কী পরিমাণে ক্রস ফায়ার দেওয়া হয়েছে সেটা আমরা জানি, গুম করা হয়েছে বিরোধী মতকে। ভারতেও সেটা হচ্ছে। ভারতেও কেউ যদি সত্য কথা বলে, সরকারের সমালোচনা করে, তাকেও কিন্তু একইভাবে ট্যাগ দেওয়া হয়। এইভাবে আমাদের দুইটা দেশ, দেখেন আমি বাংলাদেশের নাগরিক, আমি ভারত নিয়ে কথা বলার দরকার কি? অবশ্যই দরকার আছে। কারণ কেন জানেন? আমাদের সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার হচ্ছে ভারতের সাথে। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী। ভারতের সামাজিক অর্থনৈতিক সকল কর্মকাণ্ডের ইম্প্যাক্ট বাংলাদেশে পড়ে, কারণ আমাদের বৃহত্তম প্রতিবেশী তারা, এবং বাংলাদেশের আইডল হচ্ছে ভারত। আমাদের ভারতের সকল সাংস্কৃতিক আদান প্রদান আছে। ভারতের কোনো একটা কিছু আমার ইম্প্যাক্ট পড়ে, বাংলাদেশে কোনো একটা কিছু ভারতে ইম্প্যাক্ট পড়ে, এটা অস্বীকার করে লাভ নেই, এটা সত্য কথা। অতএব ভারতের রাজনীতি কলুষিত হওয়া, বাংলাদেশের রাজনীতি কলুষিত হওয়া, এটা কিন্তু ইম্প্যাক্ট ভয়াবহ। এবং আমাদেরকে যে শিল্প থেকে দূরে রেখে আধুনিক বিশ্ব কোথায় চলে গেছে ভাই। আজকে 2010 সালে পৃথিবীর অন্যান্য দেশের অর্থনীতি দেখেন, অন্যান্য দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট দেখেন, যেগুলো ভালো দেশ। আপনি আবার সুদান, ইথিওপিয়ার সঙ্গে তুলনা করে লাভ নাই, আপনি তুলনা করতে হবে ভালো দেশগুলোর সাথে। তারা কোথায় ছিল, কোথায় গেছে গা। আর বাংলাদেশ ভারত কোথায় ছিল, কোথায় আসছে। আমরা নিজেদেরকে উন্নত উন্নত উন্নত, আমরা ভারতে বলে বিশ্বগুরু, আর বাংলাদেশে বলতে হচ্ছে বিশ্ব নেত্রী, কচু। এগুলো আমাদেরকে দেখায় দেখায় মিথ্যার মধ্যে ঢুকায় রাখা হয়তো, এবং কিছু বলতে গেলেই ট্যাগ দেওয়া হয়তো। বাংলাদেশেও ট্যাগ দেওয়া হয়তো, ভারতেও ট্যাগ দেওয়া হচ্ছে। আরে ভাই, বাংলাদেশে যদি ধর্মীয় উন্মাদনায় হিন্দুদেরকে আমরা অত্যাচার চালাই, তো বাংলাদেশে কোনো উন্নতি হবে? বাংলাদেশের 2 কোটি হিন্দুরা কি তাদের কন্ট্রিবিউশন নাই এই দেশে? তাদের এই দেশ গঠনে কন্ট্রিবিউশন নাই? ঠিক তেমনি ভারতের কি মুসলিমদের কন্ট্রিবিউশন নাই ভারতের অর্থনীতিতে? কিন্তু এই জিনিসটা, এই মোয়াটা খাওয়ায়, আমাদেরকে দূরত্ব তৈরি করায়, তারা নিজেদের ব্যর্থতাগুলো ঢাকত এবং নির্বাচনকে কারসাজি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করত। সামনে কিন্তু বাংলাদেশেরও চরম সংকট আছে, ভারতেরও চরম সংকট আছে। এই দুইটা দেশ একটা মিথ্যা তথ্য, মিথ্যা পরিসংখ্যান দিয়ে যেভাবে ভুলায় রাখা হয়তো, এই মিথ্যা কিন্তু এখন প্রকাশ্যে আসতেছে। এখন কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে আমরা যে মিথ্যা বিলাসিতার মধ্যে ঢুকেছিলাম সাধারণ জনগণ, এই মিথ্যা থেকে বের হয়ে আমাদের জীবন দুর্বিষহ অবস্থায় তৈরি হবে সামনের দিকে। এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন। আমরা কিন্তু টানা 15 বছর ভারত এবং বাংলাদেশ এত বাজেভাবে শাসিত হয়েছে, বিশেষ করে দুর্নীতিকে এমনভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং দুর্নীতিকে এমনভাবে সামাজিকীকরণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু 15 বছরের দায়ভার 50 বছর টানতে হবে, এটা নিশ্চিত থাকিয়েন। কারণ উন্নত বিশ্ব আরও ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।
বিশ্বের চায়না কোথায় ছিল আর কোথায় গেছে একবার চিন্তা করে দেখেন। 80-র দশকে চায়নার অর্থনীতি কোথায় ছিল আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল একবার চিন্তা করে দেখেন। আর সেখান থেকে আজকে চায়না কোথায় বিশ্ব শাসন করতেছে। বিশ্বের বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশন 32-33%, যেটা আগামী 10 বছরের মধ্যে অলমোস্ট 42%-এ চলে যাবে। আর আমাদের ইন্ডাস্ট্রি চলে গেছে সম্পূর্ণ ইম্পোর্ট নির্ভর, সম্পূর্ণ ইম্পোর্ট নির্ভর। বাংলাদেশ এবং ভারতের এমন একটা ইন্ডাস্ট্রি, নট এ সিঙ্গেল ইন্ডাস্ট্রি দেখাইতে পারবেন যেই ইন্ডাস্ট্রি চায়না ছাড়া চলতে পারবে। একদিন চলতে পারবে না ভারতের একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি চায়না ছাড়া। অথচ ভারত দেখবেন সারাদিন চায়নাকে গালি দিবে, বাংলাদেশ চায়নার সাথে সম্পর্ক নষ্ট করবে, কিন্তু নিজেদেরকে প্রস্তুত করে নেই। শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য দুইটা দেশের 12টা বাজিয়েছে, দুইটা দেশের দুইটা দল। এটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য। আমি সব সময় কিন্তু আমার ভিডিওতে দেখবেন আমি রেফারেন্স দেই যে আমি এই কথাগুলো কোথার থেকে বলতেছি। আজকে যেই কথাগুলো বললাম এটার আমি একটা রেফারেন্স দিব না, কিন্তু আপনাদেরকে বলতেছি আপনারা নিজেরা একটু স্টাডি করেন যে আমি কোনো ভুল কথা বলছি কিনা, আমি কোথায় ভুল বলছি, স্পেসিফিকলি তথ্যভিত্তিক কথা বলেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটুকু সত্যি কথা বললাম এতক্ষণ। দেশটাকে, বাংলাদেশকে এবং ভারতকে এই রাজনৈতিক দুইটা দল একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এবং এর জন্য পে করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে। বাংলাদেশে আজকে যে মৌলবাদীর উত্থান, আজকে যে জামাতের এত উত্থান, যেই জামাতের মাত্র 2% ভোট ছিল না, সেই জামাতের এখন ভোট বেড়ে গেছে কোথায়? এই যে হেফাজত, গলিতে গলিতে মাদ্রাসা বানায় হেফাজতের উত্থান, সেখান থেকে তো জামাতের উত্থান। এবং যখন প্রেস করা হয়, মানুষকে নিঃশ্বাস নেওয়ার জায়গা দেওয়া হয় না রাজনৈতিকভাবে, তখনই কিন্তু মানুষ উগ্রপন্থী হয়। এই যে জামাতের উত্থান, এটার মূল কারণ হচ্ছে বিরোধী মতকে দমন করতে করতে এমন জায়গা নিয়ে গেছে যে পুরা বিরোধী মত এখন যায় জামাতের কোলে উঠছে। বর্তমানে বাংলাদেশের যে জামাতের উত্থান, সেই উত্থানটার পিছনে বড় কারণটা কি জানেন? বিরোধী মতকে একদম দমন করতে করতে বিরোধী মত যখন কোথাও আর স্পেস পাচ্ছে না, তারা সব জামাতের কোলে যেয়ে উঠছে। অ্যাজ ইট ইজ বিজেপিতেও তাই হয়েছে। বিরোধী মতকে চাপতে চাপতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, দেখা গেছে যে পরস্পরের বিরুদ্ধে একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে। সামান্য একটা গরুর জন্য একটা মানুষকে হত্যা করা হয় ভারতে। এর থেকে হাস্যকর, এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না। আপনি একটা ফান হিসাবে নিলে আপনার কাছে হাস্যকর, দুঃখ হিসাবে নিলে দুঃখজনক যে একটা সামান্য গরুর জন্য মানুষকে হত্যা করা হচ্ছে এবং সেটাকে আবার গ্লোরিফাই করা হচ্ছে। তাহলে বুঝেন আমাদের ভবিষ্যৎ কোন জায়গায় যায় ঠিক।